ইসলামী ছাত্র শিবির কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না। ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে, মাঝখানে ইসলামের দেয়াল তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই? কিন্তু আজকে তো এটা শোক সভা মনে হচ্ছে আমার কাছে। সবাই একটা করতালি দাও তো জোরে দেখি। আমরা কি শোক সভায় আছি না সংবর্ধনায় আছি? সংবর্ধনায় আছি। এমন হতে পারে যে ভালো রেজাল্ট করছো, এখন তো একটা চাপ বেশি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল, পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং, কি পাবা না সেটা নিয়ে একটা বিরাট স্ট্রেস তোমাদের উপরে আছে। স্ট্রেস নেওয়ার দরকার নেই, তোমরা ভালো করতে পারবা ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে ভালো দিকে নিয়ে যাবেন। কারণ আমাদের সামনে এখানে যারা বসে আছো, তোমরা এই প্রোগ্রামের প্রধান অতিথিরা এখানে বসে আছে। এখন থেকে 20 বছর পরে এরকম প্রোগ্রামের প্রধান অতিথি যারা হবা তারা এখানে আছে, সভাপতি হবা যারা তারা এখানে আছে। এখন থেকে 20 বছরের পরে প্রধানমন্ত্রী এখানে থাকতে পারে না, সেই প্রধানমন্ত্রীদের জন্য আগাম একটা করতালি। তোমাদের কাছে এটা অবিশ্বাস মনে হবে কেন? এই শিল্পকলাটা তখন এত ভালো ছিল না। ফাউন্ডেশনের একটা প্রোগ্রামে আমরা একদম, তোমরা তো যারা সামনে আছেন, একদম পিছনের কাতারে বসা ছিলাম। একজন মন্ত্রী এখানে বসা ছিল, তিনি প্রধান অতিথি ছিলেন। ওই পিছনে বসে থাকা সেই দিন শফিকুল ইসলাম মাসুদ কি মনে করেছে ব্যানারে তার শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথি, পোস্টকার্ডে প্রধান অতিথি, ক্যামেরা তার দিকে এরকম ফোকাস করা থাকবে, সবাই তোমরা অপেক্ষায় থাকবা শফিকুল ইসলাম মাসুদ নামে একজন আসতেছে, আবার 30 মিনিট বক্তৃতা দিয়ে তোমাদেরকে নির্যাতন করবে। সেই শফিকুল ইসলাম মাসুদ কিন্তু একদম পিছনের কাতারে ছিল, একদম পিছনের চেয়ার। আমার এখনো মনে আছে, ফাউন্ডেশনের একটা প্রতিযোগিতা এসেছিলাম, আমাদেরকে সংবর্ধনার জন্য ডাকা হয়েছিল। আজকে এখানে যারা আছো, তোমাদের মধ্য থেকে এখানে কে প্রধান অতিথি হবা? তোমাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি শুধু না, তোমাদের মধ্য থেকে এখানকার মসজিদের বড় ইমাম শুধু না, তামিরুল মিল্লাত মাদ্রাসার প্রিন্সিপাল না, বাইতুল মুকাররমের ইমাম না, এমন হতে পারে এখানে আমাদের কেউ আছে যারা কাবার ইমাম হবে, যে আমাদের মায়েদের, আমাদের বোনের জাতির সবচেয়ে বড় জায়গাটা তারা পরিচালনা করার জন্য এখান থেকে আজকে শিক্ষার্থী ছাত্রী যারা আমাদের কন্যা সন্তান তুল্য তোমরা যারা এখানে এসেছিল তারা এখানে আছে। সুতরাং আজকে সংবর্ধনার সভাপতি যে রাকিবুল ইসলাম নূর ইসলামী ছাত্র শিবিরের, আজকে সংবর্ধনার যারা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন তাদের সবাইকে স্মরণ করছি। এখানে আছেন তারা অনেক মূল্যবান কথা বলেছেন। আমি বাড়িতে যতক্ষণ থাকার সুযোগ পেয়েছি লাইভে কথা শোনার চেষ্টা করেছি, এই কারণে যে কথা শুনে কথা বলতে পারলে কথা বলা সহজ। আমি প্রায় এখানে যারা বক্তব্য রেখেছেন তাদের কথা আমি লাইভে শোনার চেষ্টা করেছি। বিশেষভাবে তোমাদের মধ্য থেকে তো কয়েকজন বোধহয় কথা বলেছে। আমি তোমাদের কথা সূত্র দিয়ে কথা বলতে চাই, কারণ তোমাদের কথাগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। আমি তাদের জন্য একটা করতালি চাই যারা তোমাদের মধ্য থেকে কথা বলেছে। আমি সভাপতিকে প্রথম যখন প্রোগ্রাম শিডিউলটা ডিজাইন করে, এই শিডিউলটা আমি বলেছি আমাদের বক্তব্য কম দিয়ে যারা আমাদের সামনে আছে তাদের কথা বেশি শুনতে হবে। আমাদের সময় শেষ, এখন তোমাদের পালা। আমরা আজকে এই প্রোগ্রামের আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে এই ডেস্ক থাকবে না 10 বছর পরে। এই ডেস্ক পরিচালনার দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। সেই বোঝাটা তোমাদের ঘাড়ে আজকে আমরা চাপাই দেওয়ার জন্য এখানে আয়োজন করেছি। তোমরা কি এটা নেওয়ার জন্য প্রস্তুত আছো? প্রস্তুত? উপরে কেউ প্রস্তুত নাই? রাজি আছো ইনশাআল্লাহ? এই ডেস্কের দায়িত্ব না মানে হচ্ছে এই দেশ পরিচালনার দায়িত্বটা তোমাদেরকে নিতে হবে। প্রথমে তোমাদেরকে শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই, আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানাই। অসম্ভব এবং অক্লান্ত পরিশ্রম করে তোমরা তোমাদের শিক্ষা জীবনের প্রথম একটা ধাপ তোমরা অতিক্রম করেছো। আমি তোমাদেরকে তোমাদের সায়েন্সের একটা থিওরি, একেবারে সিম্পল একটা থিওরি বলি। আমাদের যে মধ্যাকর্ষণ শক্তি আছে, মধ্যাকর্ষণ শক্তি অতিক্রম করে যখন কি উপরে উঠতে চায়, চাপটা তার বাড়ে না কমে? উপরে উঠতে চাইলে চাপ বাড়ে না কমে? কথা বোঝা যায়? শোনা যায় না? চাপটা বাড়ে না কমে? বাড়ে। আচ্ছা, এরপরে আর একটা মধ্যাকর্ষণ থিওরি বলো। যখন সেই মধ্যাকর্ষণ থিওরিটা অতিক্রম করে এই শক্তিটাকে ওভারকাম করে ফেলে, তখন তার চাপ নিতে হয় না, ওই চাপটাই তাকে ভাসিয়ে রাখে, চাপটাই তাকে ভাসিয়ে রাখে। আজকে তোমাদের কাছে ছাত্র শিবির একটা মেসেজ দিতে চাই, তুমি চাপ নিতে নিতে যদি ওই মধ্যাকর্ষণ শক্তির চাপটাই অতিক্রম করতে পারো, তাহলে এই শক্তিটাই, এই চাপটাই তোমাকে ভাসিয়ে রাখতে সাহায্য করবে। পৃথিবীর নিয়ম হচ্ছে বিপদ মোকাবেলা করতে 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 এমন হবে যে বিপদ না আসলে তোমার খারাপ লাগবে। এই দুনিয়ার নিয়মটা হচ্ছে এরকম যে তুমি যে স্ট্রেস নাও, স্ট্রেসটা হচ্ছে এরকম যে তুমি এখন মনে করেছো ভালো রেজাল্ট করেছো,
এখন কি হবে টেনশন আছে, এমন টেনশন যে সে পড়াশোনা করতে পারবে। আমাদের সমাজে এরকম ভালো ছাত্র দিয়ে তুমি কি করবা যে বলে যে আমি পরীক্ষার টেনশনে পড়াশোনা করতে পারি না? আমাদের সমাজে এমন মুসলিম খুঁজে পাবা যে বলে যে জান্নাত জাহান্নামের টেনশনে নামাজ পড়তে পারি না। আমি তোমাদের সেই প্রধান অতিথি আজকে যে জেলখানে ছিলাম, তো জেলখানে আমরা দুই একজনকে নামাজ পড়তে বলতাম যে ভাই নামাজ পড়েন, জেলখানা বিপদে তো আছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে আসেন। কয় মাসুদ ভাই আপনার বক্তৃতা সেদিন শুনলাম, শোনার পর থেকে এমন টেনশন জাহান্নামের তৈরি হয়েছে যে নামাজ পড়ার কথা বলে যাচ্ছি, নামাজ পড়ার কথা বলে যাচ্ছি। তারপরে তার বক্তব্য হচ্ছে দেখো মানুষ যদি পজিটিভনেসটা অ্যাকসেপ্ট করতে না পারে তাহলে তার অসংখ্য যুক্তি থাকে। এরপরে সে বলতেছে মাসুদ ভাই আমরা জেলখানায় কারা? আমি বললাম সব অপরাধীরা দুনিয়ার দৃষ্টিতে। বলছি এই সব অপরাধীদের মধ্য থেকে কাকে আপনি ইমাম বানাবেন, কার পিছনে আপনি বিশ্বাস করে নামাজ পড়বেন? এই জন্য ভাবছি আপাতত নামাজ না, জেলখানা থেকে বের হয়ে নামাজ শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় কথা ভালো করে একটু মনোযোগ দাও। যে শিক্ষার এই স্তরে তোমরা এখন নিজেদেরকে উন্নীত করেছ, তোমাদের সাথে তোমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী আছেন। আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক যারা, সবসময় শিক্ষকদেরকে বলে থাকি, আমি গতকালকে বাউফলে আমার শিক্ষকদের একটা প্রোগ্রাম ছিল, আমি আমার শ্রদ্ধেয় শিক্ষকদের বলে এসেছি শিক্ষক যারা তারা সবসময় সবার শিক্ষক, এবং একজন ছাত্রছাত্রী শিক্ষার্থী ভবিষ্যৎ নির্ধারণ করার জন্য তিনটা শক্তি তোমার মাথায় থাকতে হবে। কয়টা? নাম্বার 1 আল্লাহর রহমত, স্রষ্টা। কারণ শিক্ষার মূল থিওরিটা পৃথিবীতে কেউ দেয়নি, দিয়েছে কে? এ করা। যদি এই কথা না বলতো পৃথিবীতে শিক্ষা বলতে কি বোঝায় এটা কেউ জানতে পারতো না, এটা কেউ বুঝতে পারতো না। শিক্ষা তোমাকে তোমার বাবা বুঝতে দেয়নি, শিক্ষা আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী আমাদেরকে মেসেজ দেয়নি। প্রথম মেসেজ এসেছে যার কাছ থেকে, তার থেকে তুমি রহমত না পেলে, তুমি ধরো তুমি একজনের কাজ করো। আমাদের বিশ্ববিদ্যালয়ে কথা বলা আছে, বিশ্ববিদ্যালয়ে এটা একদম 100% প্রযোজ্য তা নয় যে বিশ্ববিদ্যালয়ে কেউ ফার্স্ট ক্লাস পায় না, তাকে ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড সে পায় না, এটা তাকে দেওয়া হয়। কারণ শুধু রেজাল্টের উপরে ভিত্তি করে একজন ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড হয় না। শিক্ষকের সাথে তার একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে। আমার চোখের সামনে ভাই আমার ক্লাস ফ্রেন্ড সব প্রস্তুতি নিয়েছে, রিটেনে ফার্স্ট হয়ে গেছে অলরেডি, এখন শুধু ভাই ভাগ হবে। বাংলা সাবজেক্টের মতো জায়গায় ফার্স্ট ক্লাস পেয়েছে। রেয়ার কেস সেকেন্ড ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়। তো ফার্স্ট ক্লাস বাংলা লিটারেচারে পাওয়াটা স্টাফ ইস্যু পেয়েছে। তার টেনশন হলো কোনোভাবে ভাই যেন সে সেকেন্ড না হয়, তাহলে সে সেকেন্ড হয়ে যাবে, টিচার হতে পারবে না ইউনিভার্সিটি। সে সব বড় বড় বই যা আছে একদম ভাইবার জন্য রিটেনে যা প্রস্তুতি তার কয়েক গুণ প্রস্তুতি নিয়েছে, এবং সে কোনোভাবে মুখ থেকে তার বের হয়ে গেছে। এটা ইটস এ ভেরি গুড লেসনিং, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট মেসেজ, তোমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে এই ঘটনা। কোনোভাবে তার মুখ থেকে বের হয়ে গেছে আমি এমন ভাইবার প্রস্তুতি নিয়েছি, আমার শিক্ষক আমাকে ভাইবায় আটকাতে পারবে না। ব্যাস, কোনোভাবে এই কথাটা তার শিক্ষকের কানে গেছে, ভাইবে গেছে। কি অবস্থা, প্রস্তুতি কেমন? বের হয়েছে আমার সাথে, আমার আগে ভাইবে দিয়েছে, আমি বিষয় এসে চোখ দিয়ে পানি ঝরতে বাইরে বেরোচ্ছে। আমরা কি ব্যাপার? হোয়াটসঅ্যাপে কি হয়েছে? বলছে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ঢুকার পরে কি অবস্থা, ভাইবার প্রস্তুতি কেমন? স্যার আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সব করে এসেছি। স্যার তো টেনশন না, ইনটেনশন নিয়ে প্রশ্ন করতেছে। বলো উপন্যাস কার লেখা? এটা রবীন্দ্রনাথ ঠাকুর। বলছে তার জন্ম কত? এত সালে। তার মায়ের নাম বলো? বলছে। বাবার নাম বলো? বলছে। তার ছেলে মেয়ে কতজন? বলো। তার কার কত বয়স ছিল? তিনি যখন মারা যান তার কতজন পরিবারের সদস্য রেখে মারা গেছে? এটা কি কোশ্চেন? পৃথিবীর এমন কোন ছাত্র নেই যে তার শিক্ষকের সব প্রশ্নের জবাব দিয়ে তাকে সন্তুষ্ট করতে পারবে, যদি না ওই শিক্ষক মনের দিক থেকে তার শিক্ষার্থীর প্রতি সন্তুষ্ট না। যে আল্লাহ তোমাকে শিক্ষার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, সেই আল্লাহর সাথে তোমার যদি সম্পর্ক না থাকে, পৃথিবীর সব শিক্ষা তুমি মাথায় নিয়েও মানুষ তো দূরের কথা, পশুরও মিনিমাম স্তর তুমি লঙ্ঘন করতে পারবে। তার মালিকের সাথে যদি সম্পর্ক না থাকে, শিক্ষক, ওই যে বললাম রবীন্দ্রনাথ ঠাকুর যখন মারা যান তখন তার কতজন পরিবারের সদস্য রেখে মারা গেছে, এইটি কি তার কোশ্চেন হওয়ার কথা? এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তাকে কোশ্চেন করা হয় নাই। যখন এটা বলেছে পারে নাই, বলছে স্যার সরি, এটা তো আমি জেনে আসি না, এটা তো আমার পড়ার কথা না। বলছে কোনটা পড়ার কথা, কি তুমি ঠিক করবা? স্যার তো তার জায়গায় নেই, তাকে চ্যালেঞ্জ করেছে ছাত্র। এটা হইতে পারে? ছাত্র শিক্ষককে চ্যালেঞ্জ করতে পারে, আমাকে আটকাতে পারবে না। ছাত্র যদি শিক্ষককে চ্যালেঞ্জ করতে না পারে, তাহলে সৃষ্টি কি করে তার স্রষ্টাকে চ্যালেঞ্জ করবে?
অথচ চ্যালেঞ্জ করছে, পৃথিবী তারা করে নাই। করেছে। টাইটানিক আমরা আবিষ্কার করেছি, পৃথিবীর মানুষ আবিষ্কার করেছে। আবিষ্কার করে শুধু এতটুকু অহংকার তার মধ্যে তৈরি হলো, ইটস নট অনলি টাইটানিক, ইটস অ্যাবসলিউট মিনি স্টেট, ডোন্ট ডিস্ট্রয়। প্লিজ আন্ডারস্ট্যান্ড। স্রষ্টার সাথে বিদ্রোহ ঘোষণা করে নাই, শুধু বলেছে ইটস নট অনলি টাইটানিক। যে টাইটানিককে তোমরা লাভ স্টোরি বলে, ইটস নট লাভ স্টোরি, ইটস আনফরচুনেট স্টোরি। আমি সেই সময় আমার বন্ধুদের কাছে ইউনিভার্সিটি শুনতাম, আমি 13 বার দেখেছি। আমি 13 বার কপাল করেছি। কেউ বলতো আমি 14 বার দেখেছি, আমি 14 বার কপাল করেছি। ওটা তো লাভ স্টোরি না, ওটা আনফরচুনেট স্টোরি। ওখানে শেখানো হয়েছে অহমিকা, দাম্ভিকতা, অহংকার যার মধ্যে থাকে, স্রষ্টার সাথে যদি কেউ চ্যালেঞ্জ করে, সে 1 সেকেন্ড পৃথিবীতে টিকে থাকতে পারে। সেই টাইটানিক কি বলেছিল? মানুষ তৈরি করে চ্যালেঞ্জ করেছিল, স্রষ্টাকে জানিয়ে দিয়েছিল ইটস নট অনলি টাইটানিক, ইটস অ্যাবসলিউট মিনি স্টেট। এটা টাইটানিকের লঞ্চ না, এই যে লঞ্চের দেশের লোক। আমি আজকে লঞ্চে যাব, আমি লঞ্চের লোকদের মাঝে মধ্যে দেখি, তোমরাও নিশ্চয়ই যাওয়া আসা করো। আমি তো তোমাদের লোক, তোমাদের মানে শুধু পটুয়াখালী না, আমার ধানদি মাদ্রাসার ছাত্র, আমার প্রিয় মাদ্রাসা, যে মাদ্রাসা থেকে আমি পড়াশোনা করে আজকে তোমাদের সামনে দাঁড়িয়েছি। আমার সেই ধানদি মাদ্রাসা এখানে আছে, তাদের বোধহয় কত 16 জন তারা এখানে থাকার কথা আমি যতটুকু শুনেছি, এবং পটুয়াখালী জেলায় সম্ভবত তারা প্রথম হয়েছে। তাদের সহ মাদ্রাসার মধ্যে, তাদের সহ সবার জন্য একটা করতালি, সবার জন্য। আমার মাদ্রাসার জন্য একটা করতালি চেয়ে নিতে পারি না? আমার মাদ্রাসার জন্য একটা করতালি তোমাদের কাছ থেকে চেয়ে নিলাম। কি বলছি? এই লঞ্চে যখন যাও, আমি লঞ্চের মালিকদের, স্টাফ যারা থাকে, দেখো এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ। ঝড় ওঠে, বন্যা ওঠে, অনেক সময় ঢেউ থাকে, আমরা ঢেউটা রুমে বসে বুঝতে পারি স্রষ্টার সাথে মানুষের সম্পর্কটা কেমন, জ্ঞানটা কেমন। দেখো, রুমে বসে আমরা বুঝতে পারি যে এখন নদীর অবস্থাটা কি। কেন বুঝতে পারি? লঞ্চ চালু হয়েছে, প্রথম দিকে প্রথম তেলাওয়াত চলে টিভিতে, অথবা মাওলানা সাইদ সাহেবের ওয়াজ চলে, হঠাৎ দেখি সিনেমা চলে আসছে, ভালো বন্ধ করে দিলাম, অথবা আমরা একটু হাঁটাহাঁটি করি বাইরে, হঠাৎ দেখি আবার তেলাওয়াত ওয়াজ শুরু হয়েছে। আমি এটা দেখার পরে বললাম যে ভাই ঘটনা কি? একজন আমাকে বললো যে মাসুদ ভাই একটু বারান্দা দিয়ে দেখেন, সম্ভবত নদীর অবস্থা ভালো না। কোথার অবস্থা ভালো না? নদীর অবস্থা ভালো না। সত্যি আমি গিয়ে দেখলাম যে ঢেউটা একটু বেশি, বৃষ্টি শুরু হয়েছে, হালকা পানিও পড়তেছে। যারা চা বিক্রি করে, ওই যে দোকান থাকে ছোট্ট স্টল, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম কি হয়েছে? বলছে স্যার আমাদের এখানে নিয়ম হইলো যখন একটু বন্যা বাদল থাকে তখন ওয়াজ চলবে। শুধু ওয়াজ চলবে না, আমার এখানে মায়েরা আছেন, আমার বোনেরা আছেন। দেখেন আল্লাহর সাথে মানুষের সম্পর্কের জ্ঞানের ভিত্তিটা প্র্যাকটিক্যালি আল্লাহ কিভাবে বাধ্য করেছেন আপনাকে। আপনি বাইরে যেতে পারবেন না। আমি বের হয়ে যখন মাঝখানে ফ্লোর দিয়ে হাঁটতেছি, আমার এলাকার এক লোক বলছে মাসুদ ভাই আপনি আসেন, একটু সাহস পেলাম। আমি ওখানে কি হয়েছে? বলছে আমার সাথে আমার মা আছে, বৃদ্ধ মানুষ, বুঝতে পারে না তেমন কিছু, কিন্তু ভয় পাচ্ছে খুব। আমি কোথায় আছে, সালাম দেবো? বলছে না সে নামাজে আছে। বলছে কি নামাজ পড়তেছে এখন? আমি বলছি যে আমিও তাকে জিজ্ঞেস করলাম যে মা এখন কি নামাজ পড়তেছেন? আপনি তো এশার নামাজ পড়েন নাই, তো এশার নামাজ পড়বেন? বলছে না আমি এশার, আমি এখন তাহাজ্জুদ করবো। দেখেন মানে সেন্সটা মানুষের। তখন সে হাসতে হাসতে বলছে আবার কিছুটা বিশ্বাসে, যেহেতু মা, তার সাথে তো তামাশা করা যায় না। বলছে আমার মায়ের মধ্যে টেনশনটা এমন পর্যায়ে পৌঁছে গেছে, সে এশার নামাজই পড়ে নাই, কিন্তু বিপদ যেহেতু চলে আসছে এখন মনে করতেছে এশা পরে হবে, আগে কি? আগে তাহাজ্জুদ, আগে আল্লাহর কাছে কান্দো। যেই টাইটানিক তোমাকে মেসেজ দিয়েছে আল্লাহর সাথে বিদ্রোহ করলে ধ্বংস অনিবার্য, সেটা মুসলমানদের কাছে মেসেজ দেওয়া হচ্ছে লাভ স্টোরি। ইটস নট লাভ স্টোরি, ইটস এ ডিস্ট্রয় স্টোরি। তোমরা একমত না হলে আই ডোন্ট কেয়ার দেয়ার, আই ডোন্ট কেয়ার দেয়ার। কেন? ওটার পাইলট মহোদয় এই আমার মতো এরকম, আমার চেয়ে এরকম এত আনস্মার্ট না। স্মার্টলি এসে ডিক্লার করেছে প্লিজ our honorable passenger, eat, drink and be merry, খাওয়া দাওয়া ফুর্তি করো, because it's not only Titanic, it's absolutely mean state. Don't destroy it. কেউ এটাকে ধ্বংস করতে পারবে না। So eat, drink and be merry, খাওয়া দাওয়া ফুর্তি করো, যা ইচ্ছা করো, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না। এই কথা বলা শেষই হয়নি, তার মাঝখান থেকে ডিরেক্টর নিচে চলে আসছে, সরো, তোমার কাছে কোনো খবর আছে? এই যে আনন্দের রং দুনিয়া আছে, কোনো খবর আছে তোমার কাছে? বলছে স্যার সরি, কি হয়েছে? বলছে কি হয়েছে ওটা আমি বলতেছি, তুমি যাও। Honorable passenger, our sorrowful news,
Our sorrowful message. Within 15 minutes of the store of a Titanic. আর মাত্র 15 মিনিট পর আমাদের টাইটানিকটা শেষ হয়ে যাচ্ছে। So pray for us now. We are at the time of our death. Pray. যারা স্রষ্টাই মানে না, যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, তারা বলতেছে pray for us now. We are at the time of our death. আমরা মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছি। এখন এক আল্লাহ ছাড়া, এক স্রষ্টা ছাড়া আমাদেরকে আর কেউ বাঁচাতে পারবে না, সুতরাং তার কাছে প্রার্থনা। মজার ব্যাপার হচ্ছে, শিক্ষায় তুমি বড় ডাক্তার হবে, শিক্ষায় তুমি বড় ইঞ্জিনিয়ার হবে, তোমার মধ্যে অনেক বড় ভূমিকা তৈরি হবে, টাইটানিকের চেয়েও বড় ভূমিকা তোমার মধ্যে জন্ম হবে। দেখো সেই টাইটানিকটাকে ধ্বংস করেছে কে? জাস্ট আইসবার্গ। একটা আইসের পাহাড়ও না, আইসের একটা ব্যাগ, আইসের একটা ধাপ, আইসের একটা স্টেট, একটা বরফের পাহাড় না, বরফের একটা খন্ড একটা স্টেটকে ধ্বংস করে দিলে একটা ধাক্কায় 15 মিনিট টাইম নিবে, জাস্ট 15 মিনিট। পৃথিবীতে তোমাকে আল্লাহ শিখাচ্ছেন তোমার জ্ঞান যেন তোমাকে অহমিকার দম্বে দম্বিত না করে। জ্ঞান তোমাকে শিখাচ্ছে। লোকমান তার সন্তানকে এভাবে তার সন্তানকে ডেকে বলেছিল, ইয়া বুনাইয়া আকিমিস সালাত। তোমার শিক্ষার প্রথম ধাপ হচ্ছে তুমি সালাত আদায় করবে। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা, আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি মাদ্রাসার বড় বারান্দায় পড়াশোনা করেছি, আল্লাহ আমার অহংকার মাফ করুন। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার সামনে এরকম যখন একজন ছাত্রী বোরকা পরে বসে আছে, হিজাব পরে, নেকাব পরে বসে আছে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কত দুর্ভাগা বাংলাদেশে বাস করো, আমার শিক্ষক বললেন তোমাকে আমি চিনতে পারছি না, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ এন্ড গো ব্যাক, স্ট্যান্ড আপ এন্ড গো ব্যাক। এই তোমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়। আমি বাংলায় পড়েছি, আমাকে আমার শিক্ষক আমার ক্লাসে দাঁড়িয়ে বলতেন, বাংলায় নজরুল, কবি নজরুল নিয়ে পড়ার কিছু নাই, যদি কিছু পড়তে হয় রবীন্দ্র, শরৎচন্দ্র নিয়ে পড়ো। আমার মায়েরা, আমার বোনেরা, আমার শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ ভাবছেন ছেলেকে কত বড় জায়গায় নিয়ে আসছেন। দুর্ভাগ্য, মাথায় ভাঁজ পড়ার মতো সংবাদ দিয়ে দিচ্ছি, মাথায় ভাঁজ পড়ার মতো। কোথায় নিয়ে যাচ্ছেন আপনার সন্তানকে? কোথায় নিয়ে যাচ্ছে সন্তানকে যদি জানতে হয়, তাহলে বাংলাদেশের এখন মোবাইলটা ওপেন করে আপনি মোবাইলে গিয়ে একটু শুধু সার্চ দেন, বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে আপনার 2টা সিট প্রয়োজন, বুকিং দিতে যান, বুকিং দিতে। 6 মাসে বুকিং পাবেন না। কেন জানেন? এই যে আপনার আদর, যত্ন, ঘাম, চোখের পানি, রক্তে করা সন্তানগুলো যাদেরকে বড় করেছেন, মানুষ হওয়ার পরিবর্তে আমাদের বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, কোনো ক্ষেত্রে, কোনো মাদ্রাসাগুলো মানুষ করার পরিবর্তে কোনো ক্ষেত্রে না, অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে পশুতে পরিণত করে ফেলছে। আমার ভাইয়েরা, আমার শিক্ষার্থীরা, আমার ছাত্রী কন্যা, তোমরা তোমাদের মতো কন্যা আমার এখন আছে। আমার কথায় কষ্ট নিও না। তুমি হয়তো মনে করছো যে আমাদেরকে ওইরকম মনে করতেছে, তোমাকে ওইরকম মনে করতেছে না। তাহলে বৃদ্ধাশ্রমে সিট খুঁজে পাচ্ছি না কেন? 6 মাসে বুকিং পাচ্ছি না? ওখানে কি রিক্সাওয়ালার বাবারা? ওখানে কি শ্রমিকের বাবারা? ওখানে কি মজুরিদের বাবারা? ওখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাবা মায়েরা, কানাডায় থাকে, ফ্রান্স থাকে, জার্মান থাকে, ইটালিতে থাকে, তাদের বাবা মায়েরা। তুমি জানো না, আমার কাছে আমাদের 10টা 11টা অ্যাম্বুলেন্স আছে, আমাদের ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী 11টা অ্যাম্বুলেন্স ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা। এমন জায়গা থেকে ফোন আসে, বলে যে ভাই তার এক সন্তান থাকে কানাডা, এক সন্তান থাকে ইংল্যান্ড, আর এক মেয়ে থাকে ফ্রান্সে, তারা মেসেজ দিয়েছে টাকা যা লাগে আমরা দিব, আপনারা দাফনের ব্যবস্থা করেন, আমাদের হাতে সময় নেই। আমি নিজে সাক্ষী থেকে বলছি, আমার নিজের কানে, টাকা আমরা দিচ্ছি, আমাদের সময় নেই, দাফন করে দেন। আমরা বলছি কোথায় করবো? বলছে যেখানে পারেন করেন। আমার মায়েরা যারা আসছেন, আমার এই কন্যাদেরকে সামনে রেখে পৃথিবী এখন স্লোগান তোলে না, প্লিজ গিভ মি এ গুড মাদার, আই উইল গিভ এ গুড নেশন। কোথায় পেয়েছে স্লোগান? ইংরেজিতে বললে মনে করে আরে বাপরে বাপ, শফিকুল ইসলাম মাসুদ টুকটাক ইংরেজিও জানে। আরে ভাই, ইংরেজি কথাটা তো ইংরেজি না, এটা তো আরবিতে, এটা তো আল্লাহর বিধান। আমি দেখেন আপনারা, আমি এই ইসলামী ফাউন্ডেশনের কথা বললাম না, আমার উপস্থিত বক্তৃতায়, যেটা আবার বলছি, আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে তখন মেডেল নিয়েছি। এখান থেকে তো শুরু হয়েছে, ফাউন্ডেশনে তো উপজেলা থেকে বক্তৃতা করতে করতে আমাকে ঢাকায় যেতে হয়েছে। আমার এখানে প্রতিযোগিতার কম্পিটিশনের টপিক পড়েছিল জাতীয় সঙ্গীত। আচ্ছা, আপনি কল্পনা করেন জাতীয় সঙ্গীতের সাথে আপনি কোরআন হাদিস মিলাইতে পারবেন? আমাকে 2টা তোলার সুযোগ দেয়,
দুটা টপিক। প্রথমে আমাকে একটা তুলতে দিল, ওইটা পড়লো রবীন্দ্রনাথ ঠাকুর। মানে কপাল ভালো হলে যা হয় আর কি। তো আমি চিন্তা করলাম রবীন্দ্র ঠাকুরই ব্যাটারি নিয়ে কি বলবো, রাখলাম ওটা, উঠাইলাম আর একটা, পড়ছে জাতীয় সঙ্গীত। কই যাবেন চিন্তা করলাম, মাথাটা একটু শক্ত করলাম, পায়জামা পাঞ্জাবি পরা, টুপি পরা, মাদ্রাসায় পড়ি, শক্ত করে দাঁড়াইলাম, দাঁড়ায় এরকম ডায়াসটা ভালো করে ধরলাম, ধরে প্রথমে শুরুই করলাম কোরআনের আয়াত দিয়ে। যারা বিচারক ছিল তাকাইছে যে এই ছেলেকে মাথা ঠিক আছে, জাতীয় সঙ্গীত এসেছে, কোরআনের কি সম্পর্ক। আমি সেই পুরো বক্তৃতা শোনানোর জন্য আপনাদেরকে এখানে দাঁড়াইনি, আমি চ্যালেঞ্জ দিতে, আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ তুলে দেওয়ার জন্য। এই চ্যালেঞ্জটা তোমাদেরকে মাথায় নিতে হবে। আমার এক প্রিয় ডাক্তার, যারা ডাক্তার হবো তোমাদের জন্য মুক্ত আমরা, ছাত্র শিবির শুধু আজকে একটা বক্তৃতা শোনানোর জন্য তোমাদেরকে এখানে ডেকে নিয়ে আসে নাই। একটা ক্রেশ দেখি আমার হাতে, একটা ক্রেশ তোমাদের হাতে দেওয়ার জন্য তোমাদেরকে ডাকায় নাই। তোমার হাতে এটার ক্রেশটার দাম সর্বোচ্চ আমি জানি না 100 টাকা হইতেও পারে, নাও হইতে পারে। তুমি বাড়িতে বসে 300 টাকা এর চেয়ে সুন্দর একটা ভালো ক্রেশ বানিয়ে বাড়িতে রাখার মতো তৌফিক তোমাদের সবাই আছে। এই ক্রেশটার মূল্যটা কি ওই 500-1000 টাকার চেয়ে কম না বেশি? কেন বেশি? বেশি হচ্ছে এই জন্য যে ক্রেশটা তোমার হাতে দেওয়া হচ্ছে না। আজকে ইসলামী ছাত্র শিবির তোমার হাতে পুরো বাংলাদেশটাকে তুলে দিচ্ছে। এই বাংলাদেশটাকে তোমাকে দেখে রাখতে হবে। দিস ইজ ইয়োর কান্ট্রি, দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। তোমার দেশ, তোমার দায়িত্ব। যে কারণে এটা বলছিলাম, প্রিয় শিক্ষার্থীরা, আমি তখন বক্তৃতার যেটা বললাম যে পুরো বক্তৃতা শোনানোর জন্য তোমাদেরকে ডাকাইনি। আমার এক ডাক্তার আছে, আমাদের এক ডাক্তার আছে, চ্যালেঞ্জটা তোমাকে মাথায় নেওয়ার জন্য, চ্যালেঞ্জটা নিতে হবে। আচ্ছা, না শোনার আগে চ্যালেঞ্জটা নেওয়ার জন্য রাজি আছো? না শোনার আগে রাজি হইলে কেন রাজি হইল? একজন যদি রাজি হও, এটা আফসোসের ব্যাপার। কেন হাত তুললা? দুইটা কারণে, এক অমনোযোগী, দুই তোমাদেরকে এরকম অন্ধভাবে এই রাষ্ট্র তোমাদেরকে পরিচালনা করলেও তোমরা পরিচালিত হবা বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। অথচ দুটো কোনোটাই আমরা প্রত্যাশা করি না। আমার প্রিয় ডাক্তার, যারা ডাক্তার হবা, যারা ইঞ্জিনিয়ার হবা, ডাক্তার পড়েছেন, 3rd ইয়ার, 2nd ইয়ার চলতেছে, 4th ইয়ার শেষ, এবার তিনি ইসে ভর্তি হবেন। কোথায়? 5th ইয়ার শেষ করার পর কোথায় ইন্টার্ন করেন? কি করে? ইন্টার্নিতে ভর্তি হয়। ইন্টার্নিতে ভর্তি হয়েছে, টিচারদের সাথে ক্লাসের এক ফাঁকে জোহরের নামাজের সময় হয়েছে, আজকেও জোহরের নামাজের সময় হবে একটু পরে। ডাক্তার দাঁড়িয়ে বললো যে স্যার আমার একটু কথা আছে। বলছে কি কথা? যে স্যার জামাতের সময় হয়ে গেছে, তো আমাকে একটু নামাজ পড়ার সময় দিতে হবে। ও যে এই কারণেই বলছি, এই বিজ্ঞানের ক্লাসে, ডাক্তারের ক্লাসে নামাজের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। আমার ক্লাসে এগুলো বলবা না। সাথে একটা ইংলিশ মারি দিয়েছে। ইংলিশ মানলে স্মার্টনেস কি? ইংলিশ, সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যান গো টুগেদার। সব ছাত্রছাত্রীরা মনে করছে উরি বাপ, সেই শিক্ষক, মারাত্মক জিনিস। সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যান গো টুগেদার। বিজ্ঞান এবং ধর্ম একসাথে চলতে পারে না। সব মেরে গেছে। ওই ছাত্র বলছে যে স্যার আমি যদি ফেলও করি, আমার যদি বাদও দেন, আমার নামাজে স্যার একটু যাওয়া লাগবে। এখন আপনি অনুমতি দিলেও যাব, না দিলেও যাব। এখন আপনার আদবের সাথে যেতে পারলে আমার জন্য ভালো। স্যার দেখছে পরিস্থিতি ভালো না, বলছে যাও, তোমার মতো ছাত্রদের নামাজে যাওয়াই ভালো। গিয়েছে, নামাজ থেকে ফিরেছে। আমি এগুলো শুধু গল্প বলার জন্য বলছি না। ইটস এর স্টামিনা, ইটস এর ডিসিশন, ইটস এর স্ট্যান্ডার্ড, ইটস এর মেসেজ, ইটস এর ফিউচার, ইটস এর ক্যারিয়ার, ইটস এর রেসপন্সিবিলিটি। ছাত্র ফিরেছে, এবার লাস্ট টেস্টটা হবে, সবাইকে কুইজের জন্য দিয়ে দেওয়া হয়েছে। ওই ছেলে ফার্স্ট হয়েছে। সে জানে না, নাম নাই তো, রোল আছে শুধু। এই ফার্স্ট কে হয়েছে? দাঁড়াও। এ তো মনে করছে যে ফার্স্ট হয়েছে ওই যে বেনামাজি, আল্লাহরে স্বীকার করে না, এরকম একটা। এ তো খুব কৃতিতে, এই ফার্স্ট হয়েছে কে? দাঁড়াও। বলছে স্যার রোল বলেন। রোলই তো বলেন নাই। বলছে আচ্ছা রোল হলে এত, দাঁড়াও। নামাজি ছেলে দাঁড়ায় গেছে, স্যার আমি। ওনার হাসি মুখ আর স্যারের হলো গোমরা মুখ। যেহেতু ফার্স্ট হওয়ার কথা না, এই তো চলেই গেল একটু আগে ক্লাস থেকে। এই ফার্স্ট হলো কি করে? ওই ছাত্র আসছে, বলছে যে এখন আগেই থেকে ঠিক করা ছিল, তার অনুভূতি প্রকাশ করা হবে এবং তার অনুভূতি শোনা হবে। ফার্স্ট হলো কি করে? আসছে, দাঁড়াইয়ে প্রথম শুরু করছে স্যারের বক্তৃতা দিয়ে। সম্মানিত শিক্ষক মন্ডলী, উপস্থিত আমার সহকর্মীরা, ইটস ইওর গুড মেসেজ।
আমাদের সম্মানিত শিক্ষক একটু আগে বলেছিলেন সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যান গো টুগেদার, আর আমি তোমাদেরকে বলছি সায়েন্স উইদাউট রিলিজিয়ন ক্যান গো টুগেদার। বিজ্ঞান ধর্ম ছাড়াই চলতে পারে না। স্যার বলেছিল সায়েন্স এন্ড রিলিজিয়ন ক্যান গো টুগেদার, আর ছাত্র ওই ক্লাস থেকে নামাজ পড়ে এসে ফার্স্ট হয়ে বললো, মেসেজ দিল, প্র্যাকটিক্যালি মেসেজ দিল, সায়েন্স উইদাউট রিলিজিয়ন ক্যান গো টুগেদার। যে বিজ্ঞানের সাথে ধর্মের সম্পর্ক নেই ওটা বিজ্ঞান, ওটা অন্ধ, ওটা ধ্বংস। ওটা কেন ধ্বংস? আচ্ছা, তোমাদের আবু জেহেলের নাম তো কারো জানা নেই। আচ্ছা, এই লোকটার নাম কি আবু জেহেল ছিল? এই লোকটার নাম কি ছিল? আবুল হেকাম। শুধু বুদ্ধি না, বুদ্ধির বাপ। আচ্ছা, বুদ্ধির বাপ মূর্খের বাপ হলো কেন বলো? কেন মূর্খের বাপ হলো এই লোকটা? এই লোকটা কি বিজ্ঞান জানতো না, ম্যাথ জানতো না, জিওগ্রাফি জানতো না, সায়েন্স জানতো না, বায়োলজি জানতো না? এখন পর্যন্ত বলা হয় পাথর খোদাই করলে সৌদি আরব বা ওই রাষ্ট্রগুলোতে যে বিজ্ঞান, যে লিটারেচার, যে জিওগ্রাফি, যে ম্যাথ পাওয়া যায় পৃথিবীতে এখন পর্যন্ত তার ধারে কাছে যাওয়া যায় নাই। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আবুল হেকাম এন্ড আবু জেহেল? হোয়াট? এটা আমার মায়েদেরকে বলতে হবে, এটা আমার শ্রদ্ধাবাদর শিক্ষকদেরকে বিবেচনায় নিতে হবে। এই বিবেচনায় নিতে হবে বলে শফিকুল ইসলাম মাসুদ প্যান্ট শার্ট পরে এখানে কথা বলতে পারে। এখনই জোহর নামাজের আজান হবে, টুপি ছাড়া অথবা টুপি সহ ভাই পটুয়াখালীর সবচেয়ে বড় মসজিদে দাঁড়িয়ে সালাতুল জোহরে ইমামতি করার যোগ্যতা ছাত্র শিবির তৈরি করে দিতে পারে। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ, প্লিজ লেটস গো। চলেন এই প্রোগ্রাম শেষে। This is my not credit. This is my not credit for my mother and father. আমি আমার বাবা মার প্রতি কৃতজ্ঞ যে তারা আমাকে 20টা ওয়ার্ডিং গোল করে বাইন্ডা তারপর বলতো শিবিরের কাছে যাও। এই পটুয়াখালী এটাকে ট্রেনিং সেন্টার বলা হতো, ট্রেনিং টি স্কুল বলা হতো, টিটি। ক্লাস 9-এ পড়া থাকতে ডোনাবেন স্কুলে এসে আমার বাবা মা এরকম গোল বাস্তব 20টা ওয়ার্ডিং বাইন্ডার গোল করে দিত যে তোমার মাদ্রাসা তোমাকে ইসলাম শেখাবে, আর ছাত্র শিবির যা পেয়েছি, যা যতটুকু জেনেছি, এই ছাত্র শিবির তোমাকে জান্নাত উপযোগী মানুষ বানিয়ে দেবে। যাও যাও, গো টু শিবির। আমার মা আমার বাবার পকেট থেকে টাকা চুরি করে, এখানে কোন মা আছেন বাবার কাছ থেকে টাকা চুরি করেন আমি জানি না, আমার মাকে আমি চুরি করতে দেখছি। চুরি করা মানে বুঝেন, আগে নিয়ে দিত, পরে বলতো, বলছে ছেলেকে তো তুমি দিবা না, চাইলে তো দিতা না, দিলেও তো সময় লাগতো, অত সময় আমার নয়, তোমার ছেলেরও নয়। নিয়ে দিছি, তারে 200 টাকা দিছি, শিবিরে লাগবে, ওখানে তার ইয়া দিতে হবে, ডেলিগেট ফি জমা দিতে হবে। তোমার ছেলে যাইতে চায় নাই, তোমার পক্ষ থেকে আমি 200 টাকা দিয়ে তারে পাঠিয়ে দিচ্ছি, মাফ করলে করো, না হলে নাই। আমার মায়ের কথা শুনে বলছি। এই মাকে বলা হয়েছে প্লিজ গিভ মি আ গুড মাদার, আই উইল গিভ ইউ রেকগনিশন। আমাকে ভালো মা দাও, আমি একটা ভালো জাতি, একটা ভালো দেশ, একটা ভালো রাষ্ট্র উপহার দেব। আমার মায়েরা যারা, আমার কন্যারা যারা আছো, এরকম একটা ভালো মা হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তোমাকে আজকে সিদ্ধান্ত নিতে অনুরোধ করছে। দিস ইজ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবির শুধু তোমাকে এখানে একটা বক্তৃতা শোনাতে আসে না। ছাত্র শিবির, তুমি ডাক্তার হওয়া, তোমার জন্য রেডি আছে কোচিং, চলো, দরজা মুক্ত। আমাকে ফোন করে, মাসুদ তুমি আমাদের বাউফলের ছেলে না? বললাম জি আপা বলেন। এই তো আজকে আসতে আসতে আমার ফোনে একটা ভয়েস রেকর্ড আছে, কান্না, কেঁদে কেঁদে ফোন করেছেন, আমাকে বলছেন যে আপনার সময় হবে না আমি জানি, এই জন্য ভয়েস মেসেজ দিয়ে রাখলাম। কাঁদছেন, ভাই দেশটা কি হবে ভাই? আমি বললাম কেন আপা কি হয়েছে? আমি শুধু একটা রিপ্লাই দিয়ে রাখছি, কেন কি হয়েছে? কি হয়েছে জবাব তার 1 মিনিট 43 সেকেন্ড। ভাই আমাদের কোনো উপায় নেই, আমরা শেষ। এই যে শেষ, সব জায়গার মেসেজ, সব জায়গার মেসেজ শেষ। আচ্ছা তুমি বলো, এই শেষ যেখানে আইএমএ জাহিলিয়া যখন শেষ হয়েছিল, সেই সব শেষের জায়গা থেকে, ফুল স্টপ থেকে আলোর যাত্রা শুরু করেছিল ইসলাম না মানুষের তৈরি করা মতবাদ? এটা নিয়ে তোমার যদি কোনো বিভেদ থাকে, কোনো আর্গুমেন্ট থাকে, কোনো ডিবেট থাকে, কোনো অসুবিধা নাই। খুব সিম্পলি বুঝো, খুব সিম্পলি বুঝো, যেখানে অন্ধকারের শেষ, যেখানে আমাদের কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, কি আফসোসের ব্যাপার না? সেই আবু জেহেলের উত্তরসূরিরা এখন বলে ইসলাম ক্ষমতায় আসলে, ইসলাম যদি আবার প্রোভাইড করে, তাহলে আমাদের মেয়েদের নাকি ঘরে আটকায় রাখা হবে। কত বড় আস্পর্ধা থাকলে এই কথা কেউ বলতে পারে? অথচ এই কন্যাদেরকে যখন জীবন্ত কবর দেওয়া হতো, পুড়ে ফেলা হতো আগুনে। একটা ঘরে মেয়ে জন্ম নিলে যেই অন্ধকার
জাহিলিয়া যুগে, আবু জাহেলের যুগে, যখন একটা কন্যা সন্তান জন্ম নিলে 3 দিন 4 দিন 7 দিন সে তার বন্ধু বান্ধবদের সাথে মুখ দেখাতো না, তাকে সমাজ থেকে বহিষ্কার করা হতো। তোর কন্যা হয়েছে, তুই এখনো জীবন্ত কবর দাও নাই। দিস ইজ ইসলাম। আর সেই ইসলাম এখন তোমাকে বলে ইসলাম আসলে তোমাদেরকে আটকে ফেলবে। এখন সেই ইসলাম নিয়ে তোমাদের মধ্যে ইসলাম ফোবিয়া, তোমাদের মধ্যে ইসলামের ভীতি ছড়ায়। ইসলাম আসলে তোমাদেরকে ঘর থেকে বের হতে দেবে। আর আজকে তোমাদের এই প্রোগ্রামটাকে আমরা কোন ঘরে করছি না বাইরে করছি, মানে তোমাদের ঘরে না বাইরের জগতে? তাহলে একটা করতালি দিয়ে তাদেরকে একটা প্রতিশোধ জানাও, জানাও জানাও যে ছাত্র শিবির আমাদেরকে ঘর থেকে এখানে ডেকে নিয়ে এসেছে। আর একটা কথা বলি, কিছু মনে করো না, তোমরা আমাদের কন্যার মতো। এখানে ঢোকার সময় তোমাদের যার নেকাব আছে তাকে বলা হয়েছে আসসালামু আলাইকুম, আপনার আমাদের খুব দরকার ছিল, কারণ নেকাবওয়ালা লোকই আমাদের টার্গেট। আসেন, যার নেকাব নাই একটু এদিক ওদিক আছে, এই পাশে দাঁড়ান, দাঁড়ান। এটা শিবিরের প্রোগ্রাম, জেনেও আপনি অবস্থায় এসেছেন, ভারী অন্যায় করেছেন। আপনার বাবা মা কোথায় ডাকেন, শিক্ষক কোথায় ডাকেন, এতটুকু হুঁশ বুদ্ধি নাই, শিবিরের প্রোগ্রামে আসছেন। এই কথা বলা হয়েছে এরকম একজন লোক, দাঁড়াও। একজন অভিভাবক বলেন ছাত্র শিবির আমাদের সাথে অন্যায় আচরণ করেছে, আমিও করেছি। আমি এই কথাটা বলতে ইমোশনাল হচ্ছি। আমি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র নির্বাচনে আমাকে একটা হলের জিএস ক্যান্ডিডেট করা হয়েছে। আমি ভোট চাওয়ার জন্য গিয়েছি। আমার ডিপার্টমেন্টের আমার বান্ধবী, আমি এখন খুব সাহসী মনে হয়, আমি খুব লাজুক প্রকৃতির মানুষ। আমার পরিবারের সদস্যরা আছেন, কেউ কেউ জানেন তারা। আমি আমার ভোট চাইতে গিয়েছি যে আমি জিএস ক্যান্ডিডেট শহীদ শামসুজ্জোহা হলের। তো এরকম নিচের দিকে তাকায় কথা বলতেছি, এই তুমি মাসুদ না? আর জি আপা আমি মাসুদ। তো কি হয়েছে কি? যে আমি তো জিএস নির্বাচন করব, একটু আমার জন্য দোয়া করবা আর আমার একটু ভোট দিবা। বলছে মাথা জাগাও। জাগাইলাম। এখন কি করবো? তাকাও আমার দিকে। বললাম আপা এটা তো আমাদের শিবির থেকে নিষেধ করা আছে, এটা যদি কেউ দেখে তাহলে আমার সাথী পথ থাকবে না। তাই নাকি? এটা তোমাদের বলা আছে? আমি বললাম জি আপা এটা বলা আছে। বলছে তাহলে ভোট নেবে কি করে? আমি বললাম এই যে ভোট চাই দিচ্ছি আপনাকে, শরীয়তের সীমা যেন লঙ্ঘন না হয়। কারণ এটা তো শুধু শিবিরের নির্দেশ না, এটা আল্লাহ রসুলের নির্দেশ। একবার কারো দিকে, আমাদের বোনদের, আমাদের মায়েদের, এরকম যারা কন্যা সন্তান তাদের দিকে যারা শরীয়তের দৃষ্টিতে তার জন্য জায়েজ নেই, একবার তাকালে আল্লাহ মাফ করবেন। দ্বিতীয়বার তাকানোটা মাফ করবেন না, শুধু বলা হয় যে ওই যে তাকানোটা শফিকুল ইসলাম মাসুদের না, তাকানোটা ইবলিসের। কার? আচ্ছা এটা জামাতের কথা, যে শিবিরের কথা, কার কথা? প্রিয় নবী মুহাম্মদুর। আচ্ছা এইরকম ইবলিস ঢাকায় আছে, পটুয়াখালীতে তো নাই। যে একবার তাকানোর পর 2বার তাকানোর মতো আল্লাহর ওলি এই সমাজে আর পাওয়া যাবে না। যদি একবার কোন রকম তাকায় আর চোখ ফিরায় না, কারণ একবার যায়। চোখ ফালাও না কেন? চোখ ফালাই এরপর কি করবো? এরপর ইবলিস হয়ে যাবো। একবার যেমন তাকান দিছে, ওর মধ্যে যে ইবলিস ঢুকে গেছে, ওই হুঁশ আর টান নেই। আমার অভিভাবক বৃন্দ, আপনাদের কষ্ট বাড়াতে চাই না। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ইবলিসপনা থেকে একজন যুবককে বাঁচানোর জন্য আমাকে যখন এই কথা বলেছে, আমি যখন বললাম আপা আমি যদি আপনার দিকে তাকাই আমি আপনার ভোট নেব না, আমি আপনার ইজ্জত নেব, আমার এটা ভিডিও ক্লিপে ভাইরাল কথা আছে। আমি যদি চোখ দিয়ে আপনার দিকে তাকাই, আপনার দৃষ্টির দিকে তাকাই, আপনার চেহারার দিকে তাকাই, আপনার শরীরের দিকে তাকাই, ইসলাম বলছে আমার মধ্যে কুপ্রবৃত্তি আমাকে সবসময় দাবিত করে। এটা একজন পীর সাহেব এটা বললে হবে না, এটা আমরা তো পীরের এলাকার লোক, সব পীর তো আমাদের এলাকা আলহামদুলিল্লাহ। পীরদের প্রতি শ্রদ্ধা রেখে বলছে, আমার এক পীর বলছিল, ওই পীরের নাম বললাম না, বলছে মাসুদ কোনো লোক যদি বলে যে কোনো কন্যা কোনো নারী দেখার পরও তার কোনো সেন্স পরিবর্তন হয় না, তার ওর পিছনে নামাজ পড়া হারাম। ওর পিছনে আমি বললাম হুজুর এটা কি করলেন? কিন্তু আল্লাহর বলি এটা বিরাট ব্যাপার স্যাপার, যে কোনো তার চেঞ্জ নাই, কোনো তার ইয়ে নাই, ইমোশন নাই, বিরাট ব্যাপার। আল্লাহর সাথে ডাইরেক্ট লাইন বলছে, ডাইরেক্ট ওটাই বিসিসের সাথে ডাইরেক্ট। কারণ প্রথম কথা হলো মিথ্যা কথা বলছে, কারণ এটা আল্লাহ দেওয়া নিয়ম, এই নিয়মটাকে সে অস্বীকার করছে। 2 হইল তাহলে তার মধ্যে পুরুষত্ব নাই, আর এরকম পুরুষত্ব না থাকলে ইমামের জন্য যায়। 3 নম্বর কারণে যে কারণে নামাজ পড়বা না সেটা হলো এই আল্লাহদ্রোহী, এই আল্লাহর আইনের বিপরীতে সে দাঁড়িয়ে গেছে। এর পেছনে নামাজ 3 কারণে পড়া যায়। আমার মায়েরা, আমার শিক্ষক মন্ডলী, আমার সুদী মন্ডলী যারা সন্তানদেরকে নিয়ে এসেছেন,
সন্তানদেরকে নিয়ে এসছেন। আমি আমার ওই বোনকে বলেছিলাম আমার ভোট দরকার নাই, আপনার ইজ্জতে রক্ষা চাই। বলছে যে তোরে ভোট দেবো না, তুই খারাপ, তোরে এখন চা খাওয়াবো। আমি বললাম এই আগে তুমি ছিলে, এখন তুই। আমি ডাকতেছি, আপনি কয় যে তোরে ভালোবাসি, কয় যে তোরে ভালোবাসি। আমি বললাম আমি ভালোবাসা চাই না, ভোট চাই। কয় ভোট ভালো না বাসি তোরে ভোট দেবো কেন? আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার মায়েরা, হাসার জন্য এটা বলে নাই, একটু যোগ করুন। বেসিক্যালি আমার ভিডিও পাবেন এটা। আমার ওই বান্ধবী এখনো যে বেঁচে আছে, সে সরকারি একটা জব করে, আমি এখানে করি, মাঝে মধ্যে দুষ্টমি হয়। আমি বলি যে তোমরা তো এসিতেই থাকো, আমরা ওই রাস্তায় ছিলাম, এখনো রাস্তায় আছি। কয় স্যার কি করতে হবে বলেন? কেন হে মনে করছে আমি এমপি মন্ত্রী হয়ে কি যে একটা করে আলাদা। কয় যে স্যার কি করতে হবে বলেন? কিছু করতে হবে না, ওই সময় একটা ভোট দিতে চাইছিল, দিতে পারো না, কারণ পরে রাষ্ট্রীয় নির্বাচনটা বন্ধ হয়ে গেছে। বলেছে এই কারণে, সে তখন বলেছিল তোরে ভালোবাসি, শুধু তোরে ভোটে দেবো, তোরে ভালোবাসি, কারণ যে আমার ইজ্জতের সুরক্ষা দেবে সেই হচ্ছে আমার ভাই, তাকেই ভালোবাসি। ইসলামী ছাত্র শিবির কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তৈরি করে না। ইসলামী ছাত্র শিবির শিক্ষা প্রতিষ্ঠানে ভাই এবং বোন তৈরি করে, মাঝখানে ইসলামের জ্ঞান তৈরি করে একটা সুরক্ষা দিয়ে দিতে চায়। আমরা ভাই বোন, আমার বোনের ইজ্জত রক্ষা করা যেমন আমার দায়িত্ব, আমার এই কন্যাদের ইজ্জত রক্ষা করা ছাত্র শিবির দায়িত্ব মনে করে। প্রিয় তরুণেরা, প্রিয় যুবকেরা, এই সমাজ রাষ্ট্র বিনির্মাণে আজ এমন বিশ্ববিদ্যালয় যেখান থেকে 100 সেঞ্চুরি করার দুঃসংবাদ আমাদের কাছে পাওয়া যায়। আমি মাঝে মধ্যে বলি আমাদের তরুণরা, আমাদের যুবকরা সবচেয়ে বেশি ধ্বংস হয় কি গ্রামে না শহরে? শহরে। বিশ্ববিদ্যালয়ের হাট, বিশ্ববিদ্যালয়ের মাঠ, তোমাদের বিশ্ববিদ্যালয় সোহরাওয়ার্দী মাঠ, ঢাকা বিশ্ববিদ্যালয় যাবা না? যাবা, ওয়েলকাম। ঢাকা মেডিকেলে ওয়েলকাম, বুয়েটে ওয়েলকাম, সোহরাওয়ার্দী ওয়েলকাম, শেরেবাংলা ওয়েলকাম, সলমিল্লা ওয়েলকাম। আমরা তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। ওই মায়ের, ওই বোনের যে কথাটা বলার জন্য তুলেছিলাম, ফোন করেছিল, তার ছেলেটাকে আমি যেন শুধু রেটিনাতে ভর্তি করাই না, ভর্তি করাবো এবং শিবিরের হাতে তাকে তুলে দিয়ে বলবো সে মেডিকেলের চান্স পাক আর না পাক, সে যেন 5 ওয়াক্ত নামাজি হয়। আমি বললাম আমাদের এরকম তো কোচিং নাই আপা। বলছে মাসুদ তুমি মিথ্যা কথা বলবো না। আমি বললাম আপা এটা কোনো কথা বললেন, আমি মিথ্যা বলবো কেন? আমাদের 5 ওয়াক্ত নামাজের তো কোনো কোচিং নাই, আমাদের কোচিং হলো মেডিকেলে তাকে চান্স পাওয়ানোর কোচিং। বলছে ওই চান্স পাওয়ানোর কোচিং এ আমি শুনেছি তোমাদের আলাদা স্পেশাল ক্লাস আছে, সেই ক্লাসে তোমাকে ভর্তি করে দিতে হবে আমার ছেলেটা, যেন মেডিকেলেও চান্স পায়, আবার 5 ওয়াক্ত নামাজিও হয়। আমি বললাম আপা ঠিক আছে, আমি শিবিরের ভাইদেরকে আমি বলে দেবো সে মেডিকেলে পড়ার পাশাপাশি যেন 5 ওয়াক্ত নামাজিও হয়। আমার বোনের, আমার ভাইয়েরা, আমার কন্যা সন্তানেরা, আমার তরুণ যুবকেরা, তোমাদেরকে শেষ আহ্বান জানাই, আসো। Our knowledge brings us nearer to ignorance. আমাদের জ্ঞান আমাদেরকে অজ্ঞতার দিকে নিয়ে যাচ্ছে। Our ignorance brings us nearer to death. আর এই অজ্ঞতা আমাদেরকে বিপদের দিকে না, আমাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করছে। এখান থেকে বাঁচার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদেরকে আহ্বান জানায়, আসো। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে এই সমাজের জন্য একটা পরিপূর্ণ বিশ্ববিদ্যালয়ের নাম। সেই বিশ্ববিদ্যালয়ে তোমাদের সবাইকে ভর্তি হওয়ার জন্য না, সেই বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত থেকে সৎ, যোগ্য, দক্ষ নাগরিক বিনির্মাণ করা। আজকের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টারা বলছেন আমরা তখন বলেছিলাম একটাই দায়িত্ব, সেটা হচ্ছে সৎ এবং যোগ্য দক্ষ লোক তৈরি করা। আমি শেষ কথা বলি, এই মোবাইলে তুমি সার্চ দাও, আজকে ক্যারিয়ারের কথা আলোচনা ঘন্টার পর ঘন্টা করতে পারো। মায়েরা, বাবারা ভালো করে খেয়াল করেন, আপনি ডাক্তারের জন্য এখন এখানে অনলাইনে সার্চ দেন, কত ডাক্তার লাগবে, কত অভিজ্ঞতা লাগবে, কত চিকিৎসা লাগবে, সব এখানে পাবেন। সার্চ দেন, এখানে বসে পাবেন। আপনাকে এখানে লাইভে শোনাই দেবে আপনার জ্বর হয়েছে, কাশি হয়েছে, ক্যান্সার হয়েছে, যক্ষা হয়েছে, হাম হয়েছে, করোনা হয়েছে, আপনি এইটা করেন। আচ্ছা, এখন সার্চ দেন, গুগলে গিয়ে বলেন ভাই গুগল, আসসালামু আলাইকুম, আমার বাউফল পটুয়াখালী উপজেলা পরিষদ জেলা কার্যালয় পটুয়াখালীর পৌরসভা পরিচালনার জন্য আমার 5 জন সৎ, যোগ্য, দক্ষ মানুষ দরকার। যদি বিশ্বাস না হয়, আমার চাইটি এক্সপার্ট এখানে আছে, যাও সার্চ দিলে সৎ মানুষ দরকার, 5 জন সৎ মানুষ দরকার, 3 কোটি টাকা দেবো, লিখে দাও, সার্চ দাও গুগলে। ওই ব্যাটা তোমাকে নিয়ে যাবে ক্লাস 7-এর সততার ক্লাস। তার মানে হচ্ছে গোটা পৃথিবী তথ্য প্রযুক্তিতে অনেক দূর চলে গেলেও সততার জায়গায় এখন পর্যন্ত গুগল আছে। কোন ক্লাসে? কোন ক্লাসে গুগল? বিশ্বাস না হলে এখন সার্চ দাও, বাড়িতে গিয়ে সার্চ দিয়ে দেবো। এই জায়গায় গুগলকে অতিক্রম করে ইসলামী ছাত্র শিবির এই দেশ পরিচালনায় 2 জন মন্ত্রী উপহার দিয়েছিল। তারা বলেছিল আমরা 3টা মন্ত্রণালয় চালিয়েছি, 2 টাকার দুর্নীতি করেছে, প্রমাণ করতে পারলে আমরা এখান থেকে চলে যাব। দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির।
এটা হচ্ছে ছাত্র শিবিরের অর্জন। আসো সেই অর্জনে তোমরা যখন আরো মিলিত হবে তখন আমরা সমৃদ্ধ একটা বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। সেই সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তোমাদের সাথে আমরা যাত্রী হতে চাই। আমরা তোমাদের সাথে নিব না, তোমরা যাবে, তোমাদের পিছনে আমরা হাঁটবো। সেই বাংলাদেশের নেতৃত্ব তোমরা দেবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে শিক্ষক মন্ডলী, অভিভাবক বৃন্দ যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।